স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে সারা দেশে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার ও বেড়িবাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ পানিবন্দী। ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ। 4 সমুদ্র বন্দরে জারি রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আর ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের সতর্কতা জারি করেছে প্রশাসন। নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে সারা দেশে। ফুঁসে উঠেছে সাগর, নদ নদী। এর প্রভাবে পানি উঠেছে উপকূলীয় এলাকায়। স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজার উপকূলে। কুতুবদিয়ায় ভেঙেছে বেড়িবাঁধ। ভারী বৃষ্টি আর জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে। টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ সব ধরনের নৌযান চলাচল। ভোলায় ঝড়ো বাতাসের সাথে চলছে বিরামহীন বৃষ্টি। বিপদসীমার 132 সেন্টিমিটার ছাড়িয়ে যায় মেঘনা নদীর পানি। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। কলাতলির চর, ঢালচর, কুকরিমুকরি সহ নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী। ভেসে গেছে শতাধিক গবাদি পশু। নোয়াখালীর হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ 3 দিন। কোম্পানিগঞ্জ ও নিঝুম দ্বীপে পানিবন্দী অন্তত 45,000 মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ডুবে গেছে ফসলের মাঠ। বৃষ্টিতে জেলা শহরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নদী উত্তাল, নদীর অবস্থান ভালো না। একটা বোট যাওয়ার মতো কেউ সাহস করতে পারে না। নৌ চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা বাড়িতে যেতে পারতেছি না। লক্ষ্মীপুরে 10টি ইউনিয়নে অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়। ফেনীতেও লোকালয় থেকে নামতে শুরু করেছে জোয়ারের পানি। ভারতে ভারী বৃষ্টি হলে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে রয়েছে বন্যার শঙ্কা। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ। বরিশাল ও চাঁদপুরে আজও বন্ধ লঞ্চ চলাচল। সকালবেলা আইসি লঞ্চ ছাড়বো, এখন দুর্যোগের কারণে লঞ্চ ছাড়ে না, কারণ আমাদের খুব সমস্যা হইতেছে আর কি। ভোগান্তির ভিতর পড়ছে, সবাই বসে আসে সকাল থেকে। উপকূলীয় এলাকার মতো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা এবং সিলেট বিভাগেও বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে পাহাড়ে দেয়া হয়েছে ভূমিধসের সতর্কতা। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে করা হচ্ছে মাইকিং। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার রাতে নদীর বিভিন্ন অংশে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। এরপর থেকেই নদীর 2 তীরে নৌকা নিয়ে শুরু হয়েছে ডিম সংগ্রহ। হালদা নদীতে প্রতি বছর এই ডিম থেকে প্রাকৃতিকভাবে মাছের নতুন প্রজন্ম জন্মায়। প্রচুর বজ্রসহ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল হলে হালদায় পুরো দমে ডিম ছাড়ে মা মাছ। এপ্রিলের শুরু থেকে পূর্ণ প্রজনন মৌসুম শুরু হওয়ায় নদীতে অপেক্ষায় ছিলেন ডিম সংগ্রহকারীরা। 2 উপজেলার 4টি সরকারি হ্যাচারি ও শতাধিক মাটির কুয়ায় রেণু পোনা ফোটানোর জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন ও সংগ্রহকারীরা। বিশ্বের মধ্যে এটি অন্যতম জোয়ারভাটা অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যা দেশীয় মাছের প্রজননে বিশেষ ভূমিকা রাখে। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। বগুড়ায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও শিশু হাসপাতালে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ডাক্তার জুবাইদা রহমানের নির্দেশনায় শহরের দত্তবাড়ি এলাকায় ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প। শোকযাত্রা, দোয়া ও আলোচনায় জিয়াউর রহমানকে স্মরণ করে খুলনা জেলা বিএনপি। যশোরে দলীয় ও কালো পতাকা এবং ব্যাজ ধারণের পাশাপাশি শহরের শতাধিক স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া নাটোরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ছিল কোরআন খতম, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভা। পঞ্চগড়েও দলীয় কার্যালয় ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। দল নয়, ক্লিন ইমেজের মানুষ দেখে ভোট দেবার আহ্বান জানালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চৌরাস্তায় এনসিপি আয়োজিত পথসভায় একথা বলেন তিনি। বলেন, এনসিপির প্রার্থীকেই ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। যিনি এলাকার মানুষের জন্য কাজ করবেন তাকেই ভোট দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক কারখানাগুলো গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া গণমাধ্যম কর্মীদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার প্রতি জোর দেন তিনি। এছাড়াও গণমাধ্যম সংস্কারে প্রয়োজনীয় নীতিমালা থাকার কথাও বলেন। পরে জেলার সদর, সাঘাটা, ফুলছড়ি, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত পথসভায় দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। আমরা প্রথমে আপনাদের কাছে কিছু বিষয় জানতে চাই, কারণ বিভাগীয় সংযোগ সড়ক সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ 3টি দায়িত্ব হচ্ছে বিচার, সংস্কার এবং একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন।
এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমাদের গণমাধ্যম সংস্কার কমিশন এবং সেই কমিশনের মধ্য দিয়ে গণমাধ্যমের সংস্কার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনিয়ম আর দুর্নীতির আখড়া এখন ভোলা জেলার রেজিস্ট্রি অফিস। জমি রেজিস্ট্রি সহ আনুষঙ্গিক কাজে সরকারের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেয়া নিয়মে পরিণত করেছে কর্মকর্তা কর্মচারীরা। কার্যালয়ের রেকর্ড রুমে সাধারণের প্রবেশ নিষেধ থাকলেও টাকার বিনিময়ে সেখানে হরহামেশাই প্রবেশ করছে যে কেউ। ক্রমাগতই খোয়া যাচ্ছে রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র। জেলার ৭ উপজেলার রেজিস্ট্রি অফিসের প্রধান কার্যালয়ের একমাত্র রেকর্ড রুমের প্রবেশ মুখে রয়েছে সতর্কবার্তা, সাধারণের প্রবেশ নিষেধ। জনসাধারণের জমির দলিলপত্র সহ প্রয়োজনীয় সকল নথিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এই রেকর্ড রুমের নিয়োগপ্রাপ্ত প্রধান রেকর্ড কিপার, সহকারী রেকর্ড কিপার ও তাদের একজন সহকারী ছাড়া আর অন্যদের প্রবেশে সম্পূর্ণ নিষেধ। তবে বাস্তবে চিত্র একেবারেই ভিন্ন। রুমের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় নিজেদের কাজ নিজেরাই সেরে নিচ্ছেন যে যার মতো। কোর্ট থেকে চিঠিপত্র আসে, সেজন্য দেখা যাচ্ছে অফিসিয়াল কিছু কাজ নেওয়ার জন্যই এখানে। শুধু তাই নয়, নিয়োগপ্রাপ্ত না হয়েও সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে রেকর্ড রুমকেই তাদের অফিস কক্ষ বানিয়ে সেখানেই টেবিল চেয়ার বসিয়ে রীতিমতো করছেন অর্থ বাণিজ্য। কিভাবে রেকর্ড রুমের মতো গোপনীয় বিশেষ এ কক্ষে চেয়ার টেবিল বসিয়ে কাজ করছে এমন প্রশ্নে কোনো সদুত্তর নেই। প্রতিনিয়ত খোয়া যাচ্ছে নানা দলিল ও গোপনীয় নথি। আমি এখানে স্যার সভাপতি। এখানে আমাকে বালা মিলিয়ে দিতে হয় জন্য না আছে, আমি পিয়ন সহযোগী হিসেবে আমার চিঠিভুক্ত আমি। জি, তবে জেলা রেজিস্ট্রার বলছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। শুধু রেকর্ড কিপার, সহকারী রেকর্ড কিপার আর হলো যে পিয়ন, রেকর্ড পিয়ন, এই তিনজন ছাড়া রেকর্ডে যাওয়ার প্রবেশ করার কোনো অধিকার নাই। এর বাইরেও দলিল রেজিস্ট্রি সহ জমি সংক্রান্ত বিভিন্ন কাজ করতে সরকারের নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। খালি সরবার খেয়ে আর দলিল ফাই নেই, তখন বাধ্য দলিল দিতে হয়, তখন কইতে আছে ৫,০০০ টাকা লাগবে। প্রায় ১ মাসের মতন দিয়ে রাখছি, হয় করে হয় না। তবে এইসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন উপজেলার সদর সাব রেজিস্ট্রার। বিষয়ে অভিযোগ, কিন্তু আসলে বাস্তবতা নাই এবং বিভিন্ন সময়ে আমাদের সাব রেজিস্ট্রার অফিসকে বাইরে এগুলো বলে। তবে আশ্বাস নয়, দপ্তরগুলো থেকে সকল অনিয়ম দুর্নীতি বন্ধ করে সাধারণ জনগণের ভোগান্তি দূর করা হবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দক্ষিণ সুরমা এলাকার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী নয়ন সরকার। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নয়ন সরকার, সেখানে নিশ্চয়ই ভোগান্তি বেড়েছে মানুষের, সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন আমাদের? রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে আছি সিলেট দক্ষিণ সুরমা এলাকায়, দক্ষিণ সুরমা নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের সামনে। আপনাদের জানিয়ে দিতে চাই যে গতকাল বৃহস্পতিবার থেকে নিম্নচাপের কারণে কিন্তু সিলেটে অবিরত বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়ার ফলে সিলেটের যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সিলেটের বিভিন্ন জায়গাতে আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে দক্ষিণ সুরমা এলাকাতে আসলে জলাবদ্ধতা সবচেয়ে বেশি দেখা দিয়েছে। এই এলাকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু আসলে ঘরের বাইরে যেতে পারছেন না। আস্তে আস্তে কিন্তু সেই পানিগুলো কমতে শুরু করেছে, তবে বৃষ্টি এখন পর্যন্ত কমেনি, যার ফলে আসলে এখন পর্যন্ত জলাবদ্ধতা সংখ্যা রয়ে গেছে। আপনাদের জানিয়ে দিতে চাই যে গত ২৪ ঘন্টায় সিলেটের বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে এখন পর্যন্ত আসলে দক্ষিণ সুরমা, সিলেটের ইসলামপুর এলাকা, শাহপরান এলাকা, এসব বিভিন্ন এলাকাতেই আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং জলাবদ্ধতার ফলে এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তারা আসলে বাসার বাইরে যেতে পারছেন না। এছাড়া যদি বলি এলাকার যে জলাবদ্ধতার কারণ যদি আমরা জিজ্ঞেস করেছিলাম এলাকাবাসীকে, তারা জানিয়েছেন যে ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আসলে এখানে পানি জমে যাচ্ছে এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন কর্তৃপক্ষরাও আসলে তেমন নজরদারিতে রাখছেন না, যার কারণে আসলে প্রতি বছরই কিছু বৃষ্টির ফলে আসলে সেখানে জলাবদ্ধতা দেখা দেয়। বর্তমানে যে এলাকাটিতে রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ সুরমার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেখানে আসলে সবসময় দেখা যায় যে অল্প পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে সেখানে পানি জমে পড়ে এবং পানি জমার ফলে এলাকাবাসীরা চরম দুর্ভোগে পড়েন।
আমরা আসলে তাদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে এই স্কুলটির মধ্যেই সবচেয়ে বেশি পানি জমে থাকে, যার ফলে এই যে স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই স্কুলের আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এদিক দিয়ে চলাফেরা করতে পারেন না, স্কুলেও আসতে পারেন না। সব কিছু মিলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ প্রত্যেকেই আসলে ভোগান্তিতে রয়েছেন বৃষ্টির ফলে। এই ছিল রেদওয়ান, সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। জি নয়ন সরকার, ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর ও যশোরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতার চাহিদা মতো বাজারে দেখা মিলছে ছোট ও মাঝারি আকারের দেশীয় গরু। দাম চাওয়া হচ্ছে 1 থেকে 4 লাখের মধ্যে। আর মাত্র 7 দিন পেরুলেই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে এরই মধ্যে কানায় কানায় পূর্ণ ফরিদপুরে টেপাখোলার গরুর হাট। স্থানীয় খামারির পাশাপাশি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা সহ উত্তর ও দক্ষিণ অঞ্চলের ব্যাপারীরা বাজারে নিয়ে আসছেন গরু। ক্রেতার চাহিদা অনুযায়ী 1 থেকে 4 লাখে পাওয়া যাবে ছোট বড় ও মাঝারি আকারের দেশীয় গরু। এবারের হাটে গরুর দাম কম বলছেন খামারিরা। গরুর বাছুর বেচা কেনাই নাই, যে অবস্থা তাতে আমাদের লস, প্রচুর লস। দরদামও মোটামুটি সীমিতর ভিতরে আছে। আমি দেখতেছি, ঘুরতেছি, এখন একটাও নেই। এদিকে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাটে ব্যাপক প্রস্তুতি থাকলেও ক্রেতার সংখ্যা কম। বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। গরু হাটে গরু বেচা কেনা চলছে, কিন্তু বাজার খুব ভালো না, গরুর দাম নেই। খুব বেশি ভালো না, 11 পিস গরু আনিয়েছি, 3 পিস বেচেছি। রাখা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র ও ভেটেরিনারি সার্ভিস। আমাদের নিয়মিতভাবে মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে। গরুর স্বাস্থ্য পরীক্ষা, গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, তাদের গর্ভ পরীক্ষা এবং অসুস্থ পশুর চিকিৎসা প্রদানের সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। পশু পরিবহন, ক্রয় বিক্রয় ও হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হয়েছে মনিটরিং টিম। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।